আজকে আলোচনা করব ষষ্ঠ অধ্যায় কম্পোজিং শর্টস স্প্যাটিয়াল কানেকশনস। প্রথমে এটা আলোচনা হচ্ছে শর্ট সাইজ। অ্যাজ উই অল নো দ্য ইউনিভার্সাল ইউনিট অফ কম্পোজিশন আর দ্য লং শট, দ্য মিডিয়াম শট অ্যান্ড দ্য ক্লোজ আপ। একেবারে এই ছোট্ট একটা লাইন আসলে খুব গুরুত্বপূর্ণ, যদি আমি এটা হাইলাইট করে নিই। মোট কথা হচ্ছে যে আমরা যেই সিনেমা দেখি সেই সিনেমায় তিনটা শট আছে, একটা লং শট, একটা হচ্ছে মিডিয়াম শট, আর হচ্ছে ক্লোজ আপ। এটা হলো তিনটা বেসিক শট সাইজ যেটাকে বলে। তো লং শট হচ্ছে যেটা দূর থেকে শট না হয়, মিডিয়াম শট হচ্ছে যেটা কাছে থেকে মোটামুটি কাছাকাছি থেকে এটা শট না হয়, এবং ক্লোজ আপ হচ্ছে আরও কাছ থেকে যে শটটা না হয়। কীরকম বিষয়টা আমরা একটু বুঝবো সামনে গিয়ে। There are no absolute rules in the use of this term, and even the terms themselves vary in figure 6.1. আচ্ছা, 6.1 ফিগারটা আমরা একটু দেখে আসি। বেসিক ফ্রেমিং হাইটস ফর দ্য হিউম্যান ফিগার। তো এইখানে একেবারেই পুরো মানুষটা একেবারে মাথার উপর থেকে এই পা পর্যন্ত এটাকে বলা হচ্ছে ফুল শট, পূর্ণাঙ্গ শট। একটা মানুষের পুরোটা দেখা যাচ্ছে ফুল শট। তারপরে হাঁটুর কাছাকাছি এইটাকে বলা হচ্ছে মিডিয়াম ফুল শট। কোমরের কাছাকাছি এই জায়গাটা বলা হচ্ছে মিডিয়াম শট। আরেকটু উপরে গেলে, কোমর ছেড়ে আরেকটু উপরে, তখন মিডিয়াম ক্লোজ শট। আরেকটু উপরে গেলে একেবারে ধরেন অল্প একটু হাত দেখা যাবে, ক্লোজ শট। আরও উপরে কাঁধের কাছাকাছি গেলে ওয়াইড ক্লোজ আপ। ক্লোজ মানে কাছে, আপ মানে উপরের দিকে। তারপরে একেবারে কাঠটা ছেড়ে দিয়ে শুধু গলাটা রাখলে সেখানে ফুল ক্লোজ আপ। আর একটু উপরে গেলে একেবারে থুতনি বরাবর হলে বা থুতনিটা অল্প একটু রেখে দিলে তখন সেটাকে বলা হচ্ছে মিডিয়াম ক্লোজ আপ। এবং থুতনিটা অল্প একটু কেটে দিয়ে যদি শট না হয় তাহলে সেটা এক্সট্রিম ক্লোজ আপ। এ হচ্ছে মোটামুটি বেসিক আমাদের শটের আলোচনা, শর্ট সাইজ। The move from wide shot to close-up was considered too radical a jump for audience during the first 5 decades of motion picture unless a medium shot was used in between. বলা হচ্ছে যে চলচ্চিত্রের প্রথম 5টা দশকে মনে করা হতো যে একেবারেই ওয়াইড শট মানে বড় শট, লং শট থেকে ক্লোজ আপ শটে যাওয়াটা ঠিক নয়। তাদের মাঝখানে একটা মিডিয়াম শট থাকা উচিত। হলিউড এডিটর্স ওয়ার ফরবিডেন টু juxtapose a wide shot with a close-up lest they confuse the audience as to where the close-up was taking place. মানে হলিউডের যে সম্পাদনা যারা করতো, সম্পাদকরা, তাদেরকে নিষেধ করা হয়েছিল কি করতে, ওয়াইড শটের পাশাপাশি ক্লোজ আপ বসাতে, যাতে করে এই দর্শকরা দ্বিধার মধ্যে না পড়ে যায় যে এই ক্লোজ আপটা কোথায় গ্রহণ করা হয়েছে। টুডে আফটার সেভারাল ডিকেডস অফ ফর্মালিটি উইথ হলিউড কনভেনশন, অডিয়েন্স ইজিলি অ্যাকসেপ্ট এক্সট্রিম চেঞ্জ ইন স্কেল। মানে এখন কি হয়, এখন কিন্তু আমরা সেটা করতে পারি যে একটা এক্সট্রিম লং শটের সাথে এক্সট্রিম ক্লোজ আপ যুক্ত করতে পারে, তাতে সমস্যা হয় না, দর্শকের বুঝতে সমস্যা হয় না এখন আর। ইফ এনিথিং ইট ইজ লাইকলি দ্যাট দ্য কনজারভেটিভ এডিটিং রুলস অফ দ্য পাস্ট ল্যাগড বিহাইন্ড অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং। মানে তখন হয়তো দর্শকরা এটা বুঝতো না, কিন্তু এখন দর্শকরা বুঝায়। এখন আর মিডিয়াম শট মাঝখানে দেওয়ার দরকার নেই, না দিলেও দর্শক বুঝে ফেলে। তো পদ্ধতি বদলে গেছে। Narrative logic and the visual connection between shots cooperate to create a sense of continuous space. মানে হচ্ছে যে এই ন্যারেটিভ লজিক, মানে ন্যারেটিভ জিনিসটা হচ্ছে যে কোনটার পরে কোনটা সাজানোটা, এই সাজানোর পদ্ধতিটা ন্যারেটিভ বলা হয়। একটা যুক্তি থাকে যে আপনি নিচতলা থেকে উপরে উঠবেন, লাফ দিয়ে উপরে উঠবেন না, আপনি সিঁড়ি বেয়ে বেয়ে উঠবেন আস্তে আস্তে। তো প্রথমে 2 তলায় উঠবেন, তারপরে 3 তলায় উঠবেন, তারপরে 4 তলায় উঠবেন, এইভাবেই তো উঠবেন আসলে। তো তার মানে আপনি যদি এই যুক্তিটা বুঝেন যে একটা আগের ঘটনাটা আগে হবে, পরের ঘটনাটা পরে হবে, এই যুক্তিতে যদি ঘটনাটা সাজান
তাহলে সেটা ন্যারেটিভ লজিক অনুযায়ী সাজানো বলবে। এবং ভিজুয়াল কানেকশন হচ্ছে যে এই মানে এই ইয়েটা দেখে, ভিজুয়ালটা দেখে যেন আগেরটার সাথে পরেরটার সাথে যেন মনে হয় যুক্ত আছে। তাহলে বিটুইন শর্ট কোঅপারেটস টু ক্রিয়েট এ সেন্স অফ কন্টিনিউয়াস স্পেস, মানে আপনি যে এই যে গল্পটা দেখছেন সেইটা যেন প্রত্যেকটা শটের মধ্যে যেন একটা জায়গাতেই মনে হয় যেন একটা টানা মানে টানা ঘটনা, এমন যেন মনে না যে এটা মানে বাংলাদেশের ওইটা লন্ডনের কাহিনী, এমন যেন না হয়। শর্টগুলি মিল থাকতে হবে, কন্টিনিউয়াস থাকতে হবে একটা জায়গার মধ্যে। The pair of ideas, cause and effect, and spatial recognition provide the organizational basis of the continuity style. মানে বলা হচ্ছে যে আইডিয়াগুলো কজ অ্যান্ড এফেক্ট, মানে একটা কারণে আরেকটা ফলাফল হয়। কেমন? যে সকালবেলা আপনি নাস্তা খান নাই, তার জন্য আপনার শরীর দুর্বল লাগছে। আপনার শরীর দুর্বল লাগছে বলে আপনি অফিসে গিয়ে ঝিমাচ্ছেন। আপনি অফিসে গিয়ে ঝিমাচ্ছেন বলে আপনার বস আপনাকে ঝাড়ি দিল। আপনার বস ঝাড়ি দিল বলে আপনি চাকরিটা ছেড়ে দিলেন। আপনার চাকরি ছেড়ে দিলেন বলে বাসায় এসে বউর সাথে ঝগড়া করলেন। মানে দেখেন, ওই যে সকালে নাস্তা করেননি, ওইটা হচ্ছে প্রথম কারণ। তারপরে এই কারণ থেকে ফলাফল করতে করতে একদম শেষ পর্যন্ত চাকরি চলে যাওয়া পর্যন্ত গেল। এই যে আগে কারণ পরে ফলাফল, এইভাবে সাজানোটাকে বলা হচ্ছে কজ এফেক্ট থিওরি। মানে কারণের সাথে প্রত্যেকটার একটা কারণ থাকবে, এই যুক্তি থাকবে এই জিনিসটা, এইভাবেই ন্যারেটিভটা তৈরি হয়। এবং স্প্যাটাল রিকগনিশন হচ্ছে মানে স্থানিক যে চেনা ব্যাপারটা। মানে আপনি যদি বাসায় দেখান একটা শট, তাহলে বাসার যতগুলি শট নেবেন বাসাতেই নেবেন, যেন মনে হয় হ্যাঁ এটা বাসাটাই। আবার যখন অফিস দেখাবেন তখন অফিসের সবগুলি শট একসাথে থাকবে, তাহলে এটা যেন অফিসই মনে হয়। এইটা থেকে কি তৈরি হয়? কন্টিনিউটি স্টাইল তৈরি হয়। মানে আপনার মনে হয় যেন ধারাবাহিকতা আছে, একটা ধারাবাহিকতা রীতি, সেই রীতিটা তৈরি হয়। লং শট, মিডিয়াম শট অ্যান্ড ক্লোজ আপ ক্যান ডেসক্রাইব এনি সাবজেক্ট অর লোকেশন বাট আর মোস্ট অফেন ইউজ টু ডেসক্রাইব দ্য হিউম্যান ফিগার। মানে যে লং শট, মিডিয়াম শট অ্যান্ড ক্লোজ আপ, এগুলো যে কোনো বিষয়কেই কিন্তু বিবেচনা করতে পারে অথবা লোকেশনকে দেখাইতে পারে, কিন্তু এটা সবসময় কী হয়? এই মানুষের ফিগারটাই দেখায়। এই দেখেন মানুষের ফিগারটাই, এই যে আমরা ক্লোজ আপ বলছি, মিডিয়াম শট বলছি, ফুল শট বলছি, মানুষের ফিগারই। দ্য টার্মস টেক অন স্পেশাল মিনিং অন দ্য কানেকশন। হেয়ার দ্য চেঞ্জ ইজ স্কেল বিটুইন শট ইজ নট রিলেটেড বাই লজিক অর ভিজুয়াল রেকগনিশন অ্যালোন। মানে হচ্ছে এইটা একটা স্থানিক যোগাযোগ আছে, এবং এই যে ছোট হচ্ছে বড় হচ্ছে, এটা কিন্তু কোনো লজিক ছাড়া হচ্ছে না। লজিকটা কি? লজিকটা হচ্ছে যে আপনি যখন দূরে থেকে একটা জিনিস দেখলেন, ধরেন দূরে থেকে দেখলেন যে একটা মাঠের মাঝখানে একটা গরু ঘাস খাচ্ছে, আপনি দূরে থেকে দেখলেন, তো আপনার মনে হবে যে আরেক ক্ষেতের সব ফসল খেয়ে ফেললো রে, তখন আপনি দৌড়ে কাছে যাবেন। যতই কাছে যাবেন ততই গরুটা বড় হবে। দূরে থেকে দেখা গরুটা কাছে গেলে দেখবেন যে অনেক বড়। এবং যখন আপনি গরুটাকে আবার লাঠি উঁচিয়ে ভাগাবেন, তখন দেখবেন গরুটা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। তার মানে এই যে কাছে গেলে বড় হয়, দূরে গেলে ছোট হয় একটা জিনিস, এই লজিকটা যদি আপনার মাথায় থাকে অবশ্যই থাকবে যেহেতু আপনি মানুষ, তো সেক্ষেত্রে ক্যামেরায় যখন কাছে যায় তখন সেটা বড় হয়, দূরে থাকলে ছোট হয়, এবং মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হয় কাছে যাওয়ার। কীরকম? ধরেন আপনি দূর থেকে দেখলেন যে দেয়ালের মধ্যে পত্রিকা লাগানো, আপনার মনে হবে যে পত্রিকা আজকে কী লিখলো দেখি তো একটু। আপনি তখন দূর থেকে পড়তে পারবেন না, আপনি কাছে এসে দেয়ালের কাছাকাছি দাঁড়াবেন এবং পত্রিকাটা ভালো করে দেখবেন। কোনো একটা শটে যখন একটা দূর থেকে আমি দেখলাম যে একটা শটে দেখা গেল যে একটা লোক দেয়ালের মধ্যে পত্রিকা পড়ছে, আমার তখন মনে হবে লোকটা কী পড়ছে আসলে, একটু দেখি তো, আমার মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হবে। তো সেই আকাঙ্ক্ষাটা একজন পরিচালকের মেটানো উচিত, এবং উনি তখন কী করবে? ক্যামেরা কাছে নিয়ে যাবে যে এই দেখো কী পড়তেছ। তখন দেখা গেল যে লোকটা, আরেকটা শটে দেখা যাচ্ছে লোকটা এবং পত্রিকাটা একসঙ্গে দেখা যাচ্ছে। তারপরে মনে হবে যে লোকটা আসলেই কী পড়ছে, কোন জায়গাটায় তাকাইলো,
তখন একদম ক্লোজ মানে এক্সট্রিম ক্লোজে আমরা দেখব যে হেডিংটা, পত্রিকার হেডিংটা, যে সে কী পড়ছে, এবং তারপরে দেখাইতে পারি যে তার চোখটা কীভাবে নাড়াচ্ছে, একটা চোখের ক্লোজ আপ। তারপরে আবার নিয়ে গেল আরও এক্সট্রিম ক্লোজে, পত্রিকার কোন অক্ষরগুলি পড়ছে সে, এভাবে দেখাইলাম। তাইলে সেক্ষেত্রে কী হলো, এই যে কাছে গেল, এটার একটা যুক্তি আছে, এটা দর্শকের আকাঙ্ক্ষার উপরে নির্ভর করে যে আপনি শর্টগুলি কীভাবে সাজাবেন। দর্শক আসলে এই মুহূর্তে কীরকম শর্ট দেখতে চাচ্ছে এটার উপরে সাজাবেন, এবং গল্পটা আপনি কীভাবে বলতে যাচ্ছেন, ঠিক আছে না, এই লজিকটা থাকতে হবে। Instead, framing is determined by convention of post-Renaissance art of what the generally considered pleasing and balancing composition. মানে আপনার এই যে কম্পোজিশনটা করবেন এটা যেন আনন্দদায়ক এবং এটা যেন মানে ব্যালেন্সিং হয়। The close-up. Television has greatly increased the use of the close-up to compensate for the small size to the screen. The close-up is used to bring us into closer contact with the action. মানে আমি যেটা বলবো যে আমাদের এই যে এখানে ক্লোজ-আপ প্রথমে আলোচনা শুরু হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রথম যখন মানুষ ক্যামেরা ধরা শিখলো তখন মানুষ প্রথমেই ক্লোজ-আপে যায়নি। আমরা তো ওই যে প্রথম দিকের যেই সিনেমাগুলো, দ্য ট্রেইন অ্যারাইভেল, দেখছি যে ওখানে ক্লোজ-আপ বলতে কিছু নাই। ইতিহাস এটাই। গ্রিফিথ যখন প্রথম শুরু করে, প্রথম কিন্তু লং শটে ছিল, মানে দূরে থেকে ক্যামেরা ধরতো, কাছে যাওয়ার বুদ্ধিটা পরে আসছে। তার মানে কাছে যাওয়ার বুদ্ধিটা কখন আসছে, যখন মাথায় আসছে যে আরে দূরে থেকে তো ওর এই চেহারার মধ্যে এক্সপ্রেশন কি চলছে সেটা দেখা যাচ্ছে না, দর্শক হিসেবে আমি বুঝতে পারছি না সে কি ভাবছে, দর্শক হিসেবে বুঝতে পারছি না সে কি দেখছে। তখন সে কি ভাবছে, তার চেহারাটা কেমন হচ্ছে, এগুলো দেখার একটা আকাঙ্ক্ষা তৈরি হয় দর্শক হিসেবে, তখনই ক্যামেরা কাছে চলে আসে। এখানে এটা বলতে হচ্ছে টেলিভিশন কি করে, টেলিভিশন এইটা আরও বাড়িয়ে দেয়। টেলিভিশন 60-এর দশকে আসে, সিনেমার পর্দা বিশাল এবং টেলিভিশনের পর্দা ছোট, এবং এখন টেলিভিশনের পর্দা যথেষ্ট বড়, কিন্তু প্রথম দিকে টেলিভিশনের পর্দা খুব ছোট ছিল। তো সেক্ষেত্রে টেলিভিশনের পর্দা ছোট বলেই আমাদের কি করতে হয়েছিল, আমাদের ওই ক্লোজ আপে চলে যেতে হয়েছিল যাতে করে মুখটা দেখানো যায়। এখন টেলিভিশনের পর্দা যদি আপনি এক্সট্রিম লং শট দেন তাহলে তো কিছুই দেখা যাবে না। সিনেমার পর্দায় নাহলে দেখা যাবে, সিনেমার পর্দা অনেক বড়, দেখা যাবে। টেলিভিশন পর্দা যদি ক্যামেরা অনেক দূরের থেকে ধরেন কিছুই দেখা যাবে না। তার মানে টেলিভিশনের পর্দাটা ছোট হওয়ার কারণেই আপনার শটগুলি ছোট ছোট নিতে হচ্ছে, এবং সিনেমার পর্দা বড় বলেই আপনি ক্যামেরা অনেক দূরে থেকে নিতে পারছেন। এই দুইটা সহজ বুদ্ধির ব্যাপার। টু কম্পেনসেট অফ দ্য স্মল সাইজ অফ দ্য স্ক্রিন, দ্য ক্লোজ আপ ইজ টু ব্রিং us into closer contact with the action. For dialogue sequence, the shoulder and head shot has become the predominant framing. মানে যখন কথা বলছে তখন অবশ্যই এই মাথা এবং কাঁধ এইটুকুই দেখানোটা হয়ে দাঁড়াইলো মানে ফ্রেমটা। Cost minded producer like the tighter shot because they are easier to light and can be joined to almost any other shot. মানে যারা পয়সা কমাইতে চায় সেরকম প্রডিউসাররা কী করতো, ছোট ছোট শট পছন্দ করতো। কেন? কারণ হলো ক্লোজ আপ লাইট করতে সোজা, অনেক বড় লোকেশন লাইট করতে অনেক খরচ অনেক বেশি, কিন্তু ক্লোজ আপ শটে 2টা লাইট দিলেই হয়ে যায়, বা 3টা লাইট বড় দিতে হয়, শেষ। তার মানে অনেক খরচ কম, এই জন্য ক্লোজ আপ এই প্রডিউসাররা পছন্দ করতো। রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ কভারেজ নিডেড, এবং এর ফলে কী হতো, এই যে কভারেজ যেটা মানে অনেক শট দেখাইতে হবে, এই ঝামেলাটা কমে গেল। দ্য প্রেফারেন্স ফর দ্য ক্লোজ আপ হ্যাজ বিন ক্যারিড ওভার এ ফিচার ফিল্মস অ্যাজ মোর অ্যান্ড মোর ফিল্ম ডিরেক্টরস গ্রাজুয়েট ফ্রম টেলিভিশন টু দ্য বিগ স্ক্রিন। মানে যখন টেলিভিশন থেকে যারা টেলিভিশনের পরিচালক ছিল তারা যখন সিনেমা আসতে শুরু করলো তখন সিনেমাতে প্রচুর ক্লোজ আপ বেড়ে গেল। টেলিভিশনের মানে হয় কি, এটা আসলে অভ্যাসের ব্যাপার। আপনি যদি টেলিভিশনের জন্য কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি ক্লোজ আপ, টেলিভিশনে কী হয়, টেলিভিশনে একটা মাস্টার শট হয়,
এবং তারপরে বেশিরভাগ সময় ডায়ালগ থাকে। টেলিভিশন কিন্তু ডায়ালগ মিডিয়া, সিনেমা ডায়ালগ মিডিয়া না, মানে সিনেমা হচ্ছে ভিজুয়াল মিডিয়া, আর টেলিভিশন হচ্ছে বেসিক্যালি ডায়ালগ মিডিয়া। এবং টেলিভিশনে আপনার দেখবেন যে প্রচুর কথা থাকে, আপনি যখন স্ক্রিপ্টিং করবেন তখনই সেখানে প্রচুর আলাপ থাকে, এবং এই আলাপগুলির জন্য শর্টকাটা হয় কি, শর্টকাটা একটা ক্লোজ আপ, একটা হয়তো ওএস যেটাকে বলে ওভার দ্য শোল্ডার এই শট, এবং একটা মাস্টার শট। এবং আপনার যখন আর্টিস্ট হাঁটাচলা করে সেটাও মাস্টার শটে ধরা হয়। এর বাইরে খুব বেশি প্ল্যান টেলিভিশনে থাকে না, কারণ বাজেট থাকে না, আরেকটা হচ্ছে সময় থাকে না, এবং আরেকটা হচ্ছে যে টেলিভিশনের দরকারও নাই, মানে আপনার দূরে থেকে লং শটের দরকার নাই। এবং টেলিভিশন মানে প্রচুর প্রোডাকশন বানাইতে হয়, টেলিভিশন মিডিয়াটা তেমন, মানে আপনার সারাক্ষণ নতুন নতুন জিনিস দেখাই থাকতে হয়। কিন্তু সিনেমা তো এরকম না, সিনেমা আপনি একটা বানাইলেন ওটা অসংখ্যবার প্রদর্শনী হবে, কিন্তু টেলিভিশন প্রোডাকশন তো অসংখ্যবার হবে না, ওটা একবার হবে শেষ। ইরেজিং মিডিয়া বলে জন্য টেলিভিশনকে। তো সেক্ষেত্রে আপনার অনেক বেশি প্রোডাকশন বানাইতে হবে। তার জন্য আপনি এত বড় আয়োজন করলে হবে না, আপনার ছোট আয়োজনে করতে হবে। ছোট আয়োজন করতে হবে দুইটা কারণে, সময় কম, বাজেট কম, এবং আরেকটা কারণ হচ্ছে টেলিভিশন হচ্ছে ইনডোর মিডিয়া। টেলিভিশন নাটকের গল্প আপনার আউটডোর হবে না। কেন? কারণ টেলিভিশনগুলো কী করে, নিজেরা স্টুডিওর ভিতরে শ্যুট করতে পছন্দ করে, ছোট্ট একটা হাউসের ভিতরে শুটিং করতে পছন্দ করে। এই জন্য যারা রাইটার তাদেরকে বলা হয় যে গল্পটা যেন ইনডোরে হয়, আউটডোরে গল্প না হয়। পৃথিবীর সব দেশেই টেলিভিশন ইনডোরের মিডিয়া। তারপরে যাই, the eyes are perhaps the most expensive figure of the human face, communicating silently what the mouth must do largely with words and sound. বলছে চোখ হচ্ছে মানুষের এমন একটা অঙ্গ যেটা সবচেয়ে বেশি এক্সপ্রেসিভ ফিচার, সবচেয়ে বেশি অনুভূতির প্রকাশ ঘটায় চোখ থেকে, এবং এটা কি করে, নীরবে যোগাযোগ করে। হোয়াট দ্য মাউথ মাস্ট ডু লার্জলি উইথ দ্য ওয়ার্ডস অ্যান্ড সাউন্ড, যেটা মুখ দিয়ে আপনি অনেক শব্দ বলে বলে যেটা বোঝাবেন, চোখ দিয়ে একটা ইশারা দিয়ে বোঝা দেওয়া যায়। তো এর ক্ষেত্রে যেটা এইটা কেন বলতেছে যে ক্লোজ আপের গুরুত্ব বোঝাইতে, ক্লোজ আপের ক্ষেত্রে চোখ দেখা যায়। এবং আইবল অ্যাক্টিং বলে একটা অ্যাক্টিং আছে, যেটাকে বলা হয় যে ক্লোজ আপে আপনি যখন অ্যাক্টিং করবেন তখন আইবল অ্যাক্টিং করতে হয়, আপনার চোখ যেন কথা বলে। এই কথা না বললে আপনি এই ক্লোজ আপে অভিনয়টা করতে পারবেন না। A look can tell us that an object out of frame is of interest, and it can tell us in which direction the object is located. মানে ধরেন আপনি ক্লোজ আপ নিচ্ছেন একটা লোককে, সেই ক্লোজ আপ নিলে লোকটা তো ফ্রেমের বাইরের দিকে তাকিয়ে থাকবে, এবং আপনি জানবেন না যে সে আসলে কি দেখছে। দেখা যাবে একটা লোক একদিকে তাকায় আছে, মানে আপনার যখন ছবি তোলা শুরু হয় প্রথম পোজ হচ্ছে যে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা, দ্বিতীয় পোজ হচ্ছে যে ক্যামেরার দিকে না, আপনি ডানে বায়ে তাকাবেন। নর্মালি যদি আপনি ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন তখন যে কম্পোজিশনটা হবে সেটা হবে যে একবারেই আপনি মাঝখানে রাখা। আপনি যদি ডান দিকে তাকান তাহলে আপনাকে সামান্য বায়ে দিকে সরিয়ে দেওয়া কম্পোজিশনের জন্য। আপনি যেদিকে তাকিয়েছেন ওই দিকে থাকবে বেশিরভাগ অংশ, অথবা আপনি যদি বায়ে তাকান তাহলে আপনাকে সরিয়ে দিতে হবে ফ্রেমের ডান দিকে। আপনি বায়ের দিকে তাকিয়েছেন তাহলে বায়ের দিকে বেশি জায়গা থাকবে এবং ডান দিকে কম জায়গা থাকবে, মানে আপনার পিছন দিক থাকবে ডান দিক। তাহলে জিনিসটা দাঁড়াইলো যে এই যে আপনাকে মানে মাঝখান থেকে সরিয়ে ডানে বা বায়ে নেওয়া হচ্ছে কেন, এটাকে বলা হয় রুল অফ থার্ড। রুল অফ থার্ড জিনিসটা আমরা একটু বুঝে আসি। আচ্ছা, এইখানে এই ছবিটার দিকে তাকান, এই ছবিটা দেখেন যে এইখানে এদিক দিয়ে দুইটা লাইন উপরে নিচে, এবং উপর থেকে নিচের দিকে এইদিকে দুইটা লাইন, এদিকে দুইটা লাইন, এদিকে দুইটা লাইন। আচ্ছা, এই যে লোকটা দাঁড়িয়ে আছে, লোকটার পিছন দিকে কম জায়গা, সামনের দিকে বেশি জায়গা, এবং লোকটা দাঁড়িয়ে আছে কোন জায়গাটায়, 3 ভাগের 2 ভাগ এদিকে এবং 3 ভাগের 1 ভাগ এদিকে। মানে খেয়াল করেন, এই দিকে হচ্ছে 3 ভাগের 2 ভাগ এইটুকু অংশ, আর এদিকে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। লোকটা এইদিকে তাকিয়ে আছে, তাকানো যেদিকে এই জায়গাটাকে বলা লুকরুম, মানে যেদিকে তাকিয়ে আছে এই অংশটা ছেড়ে দেওয়া অংশটা বলা লুকরুম, এবং এখান থেকে এই মাথার উপরের অংশটাকে বলা হেডরুম।
নর্মাল নিয়ম হচ্ছে যেদিকে সে তাকিয়ে থাকবে সেই দিকে দ্বিগুণ জায়গা ছাড়া হবে, তার পিছনের দিক থাকবে 1 গুণ। তাহলে এটা এই রুল অফ থার্ড মেনে আমরা কম্পোজিশন করি। A look can tell us an object out of frame of the interest and it can tell us the which direction the object is located. মানে আপনি যেই দিকে ফ্রেমের যেদিকে তাকিয়ে আছেন বোঝা যাচ্ছে আপনি ওই দিকে কিছু দেখছেন। এই যে লোকটাকে দেখলেন মনে হচ্ছে যে ও ওই দিকে কিছু দেখছে, মানে ওখানে। এবং ইট ক্যান টেল আস ইন হুইচ ডিরেকশন দ্য অবজেক্ট ইজ লোকেটেড, কোন দিকে এই জিনিসটা আছে সেটাও বলে দিচ্ছে। In the same way that the focal length of the lens and the angle of the camera can place the viewer in a definite relationship with the subject on the screen, the eye line of a subject clearly determines spatial relations in the scene space. Angle of camera হচ্ছে ক্যামেরা উপর নিচে যায়, মানে উপরে দিয়ে গেলে ক্যামেরা হচ্ছে হাই অ্যাঙ্গেল শট, নিচে দিয়ে গেলে লো অ্যাঙ্গেল শট। আরেকটা আছে যে চোখের বরাবর একেবারে স্ট্রেইট অ্যাঙ্গেল বলে যেটাকে। এই 3টা অ্যাঙ্গেল বেসিক্যালি শর্ট না হয়। তো এই ক্যামেরা অ্যাঙ্গেলটা ক্যান প্লেস দ্য ভিউয়ার টু ডেফিনিট রিলেশনশিপ উইথ দ্য সাবজেক্ট অন দ্য স্ক্রিন, মানে আমরা যারা দর্শক হিসেবে দেখছি সেই দর্শকের সাথে সম্পর্কটা তৈরি হয় লেন্সের মাধ্যমে এবং এই ক্যামেরা পজিশনের মাধ্যমে। ক্যামেরা কোথায় আছে, ক্যামেরা যদি উপরের দিকে যায় তাহলে জিনিসটাকে ছোট দেখা যায়, ক্যামেরা যদি নিচের দিকে যায় তাহলে সেই জিনিসটাকে বড় দেখা যায়। ক্যামেরা যদি দূরে যায় তাহলে ব্যক্তিটাকে ছোট দেখা যায়, ক্যামেরা যদি কাছে আসে তাহলে ব্যক্তিটাকে বড় দেখা যায়। ভিউয়ার আর particularly sensitive of incongruities in the sight lines between subjects who are looking at each other and in most situations can easily detect when the eye mat is slightly off. মানে আপনার এই দর্শকরা খুবই স্পর্শকাতর হয় কখন, যখন সাইড লাইন বিটুইন সাবজেক্ট হু আর লুকিং অ্যাট ইচ আদার, মানে যারা দুজন ওই যে দুজন ক্যারেক্টার যদি থাকে এবং দুজন যদি দুজনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু আপনি যখন শটগুলি তাদের উপরে আলাদা আলাদা লাগাবেন, মানে আলাদা আলাদা ক্লোজ আপ নেবেন, সেই ক্লোজ আপগুলি যদি মনে হয় যে দুজন দিকে আসলে তাকিয়ে নেয় তাহলে কিন্তু দর্শক হিসেবে আমি খুব বিরক্ত হব। তার মানে আপনি যখন শটটা নেবেন ক্লোজ আপ দুইজনের শট, তখন যেন মনে হয় যে তাদের পরস্পর আই লাইন, মানে সাইড লাইন যেটা এখানে বলছে আই লাইনও বলে, এইটা যেন মনে হয় যে তাদের দুজনে ম্যাচ করছে। হ্যাঁ, একজন উপর দিকে তাকিয়ে আছে একজন নিচের দিকে তাকিয়ে আছে, এরকম যেন না, যেন মনে হয় যে হ্যাঁ একই দিকে দুজন তাকিয়ে আছে, অথবা দুজন পরস্পরের দিকে তাকিয়ে আছে, এরকম যেন মনে হয়। এখানে একটু এই জিনিসটা আলোচনা হচ্ছে যে ফিগার 6.2 ফিচার এ সিরিজ অফ 8 ক্লোজ আপ ফ্রেমিং ইন 3 অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও জিনিসটা কি, আমরা এখানে একটু যাই। 3. এই যে জিনিসটা দেখেন এখানে 6.2 এটা না, 6.2-তে উনি বলতেছে 3টা অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিওগুলি আমরা দেখি একটু। এই যে একটা অ্যাসপেক্ট রেশিও, এটা হলো 4:3, মানে এইদিকে হইলো 4, এইদিকে হলো 3, এই অনুপাতে। আর এইটা দেখেন একটুখানি চড়া হয়েছে, এটা সম্ভবত 16:9। আর এইটা আরও চড়া হয়ে গেছে, এইটা সম্ভবত হলো এই যে 1.851 এইটা। আর এই টেলিভিশন হচ্ছে এইটা 1.33.1। আর অ্যানামরফিক সিনেমাস্কোপ প্রসেস, অ্যানামরফিক একটা লেন্স আছে, এই লেন্সটা যদি ব্যবহার করা হয় তাহলে 2.35.1, মানে অনেক ওয়াইড হয়ে যায়। এইটা সম্ভবত বোঝাচ্ছে। এখানে নাম্বারিংগুলি দেওয়া আছে কিনা, আচ্ছা দেওয়া নাই। মানে আপনারা একটা জিনিস বোঝেন, সহজ জিনিসটা হলো সহজভাবে বুঝি। এখানে দেখেন যে এখানে একটা অ্যাসপেক্ট রেশিও আছে প্রায় স্কোয়ার, এবং এইখানে এই লোকটা যখন পরস্পর এই দুইটা শট লাগানো হবে পাশাপাশি, মনে হবে যেন ওর দিকে তাকিয়ে আছে। এই আইল্যান্ড ম্যাচিং বলে এটাকে। দেখেন ওর দিকে মনে হবে তাকিয়ে আছে, ওর দিকে তাকিয়ে আছে। এবং এই কম্পোজিংটা দেখেন যে ওর পিছনে জায়গা কম, ওর পিছনে একেবারেই জায়গা নাই, ওর পিছনে একটুখানি জায়গা কম, ওর পিছনে একেবারে জায়গা নাই। আরেকটা জিনিস হচ্ছে যখন পাশাপাশি শটগুলি লাগানো হয় সাধারণত একই রকম কম্পোজিশন করা হয়। মানে ধরেন
আপনি এই কম্পোজিশনে একটা শট নিলেন, তার সঙ্গে এই কম্পোজিশনে শট আপনি লাগাবেন না, আপনি এই কম্পোজিশনে শটই লাগাবেন, মানে 1-এর সঙ্গে 2ই লাগাবেন, আবার 3-র সঙ্গে 4 লাগাবেন। মানে আপনি যদি 3 টাইপ কম্পোজিশন করেন তাহলে 4 টাইপ কম্পোজিশন মহিলাটার করবেন, আর যদি 1 টাইপ কম্পোজিশন করেন তাহলে 2 টাইপ, এই 2 নাম্বার যে কম্পোজিশন এইটা করবেন। তার মানে এই কম্পোজিশনের সঙ্গে এই কম্পোজিশনে একটা মিলে, এটা একটা কনভেনশন, মানে একটা রীতি। এটা যে ফিল্ম মেকিংয়ের রীতি হচ্ছে যে দুজন ব্যক্তি কথা বলছে এবং দুজনের ক্লোজ আপ নেবেন, সেক্ষেত্রে দুজনেরই ক্লোজ আপ সেম কম্পোজিশন হবে, শুধু রিভার্স অ্যাঙ্গেল হবে, মানে ওর বিপরীত দিক হবে, আর কিছুই না। এটা হলো কনভেনশন। এবং দেখেন এই কনভেনশন অনুযায়ী এখানে যে কম্পোজিশনটা, এখানে সেই কম্পোজিশনটাই করা হয়েছে। এবং এই দুইটাও তাই, এখানে যে মানে কম্পোজিশন আছে, যেই জায়গায় লোকটাকে বসানো হয়েছে, লোকটার মাথা কাটছে, এখানেও তাই। লোকটাকে দেখেন রুল অফ থার্ড মেনে এখানে যদি একটা লাইন টানেন, এখানে যদি লাইন টানেন, দেখবেন যে এই চোখটা একদম রুল অফ থার্ডের একদম এই পয়েন্টের মধ্যে মিলে গেছে। এখানেও তাই, রুল অফ থার্ড মেনে পিছনে কম জায়গায় এবং লুকরুম প্রচুর জায়গা ছেড়ে, লুকরুম অনেক জায়গা ছেড়ে একই রকম কম্পোজিশন করা হয়েছে। এবং এইটা হলো এক ধরনের রীতি, যে আপনি ক্যামেরা যখন চালাবেন তখন এই রীতিতে আপনি শটটা নেবেন। হেয়ার উই হ্যাভ এ গুড এক্সাম্পল অফ হোয়াট ইজ মিন বাই সিকোয়েন্টাল আর্ট, সিন্স কম্পোজিশন আর নট জাজ ইন্ডিভিজুয়ালি বাট বাই হাউ দে কম্বাইন ইন এ সিকোয়েন্স। মানে বলছে যে আপনি যখন সিকোয়েন্টাল আর্ট, যেটাকে মানে পর পর ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটা আর্ট তৈরি করছেন এখানে, তো এখন আলাদা আলাদা কম্পোজিশন জাজ করবেন না, বরং একবারে সবগুলি মিলে যৌথভাবে চিন্তা করবেন। যেমন আমি মাত্র বললাম যে একজনের যেই কম্পোজিশনে শট নেবেন, আরেকজনের সেই কম্পোজিশনে শট নেবেন, তাহলে চোখে দেখতে আরাম লাগবে। তার মানে একটা শটের সঙ্গে আরেকটা শটের সম্পর্ক আছে, এই কথাটাই বলছে। Convention in Western art favor portrait that position the human face slightly off corner to avoid disturbing symmetrical composition. এই কথাটাই আমি এতক্ষণ ধরে বলছিলাম যে হিউম্যান ফেসটা কী হয়, স্লাইটলি অফ সেন্টার, মানে সেন্টার থেকে এদিকে ওদিকে সরা দেয়, ডান পাশে বা বাঁ পাশে সরা দেয়, ঠিক আছে। The customary solution is to leave extra space on the side of the screen. The subject is looking at the more space at the bottom of the frame than at the top. The subjectটা যেদিকে তাকাচ্ছে সেই দিকে লিভ এক্সট্রা স্পেস, এইদিকে অনেক জায়গা ছাড়া হয়। যেমন আমরা এটাই দেখি, যেদিকে তাকিয়ে আছে এই দিকে অনেকখানি জায়গা ছাড়া হয়েছে, যেদিকে তাকিয়ে আছে এইখানে অনেকখানি জায়গা ছাড়া হয়েছে। এটা হচ্ছে রীতি। অ্যান্ড মোর স্পেস অ্যাট বটম, এবং নিচের দিকে অনেক বেশি স্পেস দেওয়া হয়। এই যে দেখেন এই লোকটার এই দিকে স্পেস বেশি, ওই দিকে স্পেস কম, তার মানে লোকটাকে একটু উপরের দিকে রাখা হয়েছে। এখানেও তাই, লোকটার এই চোখটাকে মানে ফাংশন করা হয়েছে, এইখানে একদম রুল অফ থার্ডের যে জায়গাটা মিলে গেছে, দুইটা বিন্দু যে জায়গায় মিলছে ওইখানে চোখটা ফেলা হয়েছে, ওই লোকটাও তাই করা হয়েছে। এবং এইটাই হলো নর্মালি সিনেমাটোগ্রাফির একটা রীতি, এটা মেনে চলে সবাই, এই কম্পোজিশনটা মেনে চলে। ইন ফিল্ম দ্য ইউজ অফ অফ সেন্টার কম্পোজিশন বিকামস মোর কমন অ্যাজ দ্য স্ক্রিন ওয়াইডেন্স। এবং যত বেশি পর্দাটা যত বেশি চড়া হয়েছে, তত বেশি এই কম্পোজিশনের মধ্যে এই নিয়মটা যে অফ স্ক্রিন রাখা, মানে সেন্টার থেকে সরিয়ে দেওয়া ক্যারেক্টারকে, এইটা রীতি হয়ে দাঁড়াইছে। But don't let this stand in the way of experimentation. মানে এক্সপেরিমেন্টেশনের ক্ষেত্রে এইভাবেই রাখলে তো হবে না। There is no reason for filmmaker to accept this limitation if they do not suit their sense of design. মানে আপনি ইচ্ছা করলে যদি আপনার ডিজাইন ভিন্ন রকম মতো করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তবে এখানে এই জিনিসগুলি আছে এইরকম, আমরা এগুলো মাত্র দেখলাম। Extreme use of screen with is possible as shown figure 6.3. 6.3 একটু দেখে আসি। এই যে 6.3 এইখানে বলতেছে যে এক্সট্রিম ইউজ বলতে কি বোঝাচ্ছে? Screen with is possible as shown in figure 6.3 illustrating unconventional treatment of portrait composition. মানে
এতক্ষণ তো আমরা কনভেনশনালগুলি দেখলাম যে এগুলো হচ্ছে রীতি। এখন রীতির বাইরে কি আপনি শট নিতে পারবেন না? তার উদাহরণ হচ্ছে এগুলো 6.3 যেটা, এই যে 1 দেখেন এখানে পুরোটা ফ্রেম ডান পাশে পুরোটা খালি, লোকটার পেছনে অনেকখানি কাটা এবং লোকটা এই দিকে তাকিয়ে আছে, এটা এক ধরনের শট হইতে পারে। আবার দেখেন এই শটটা লোকটার উপরের দিকে হাই অ্যাঙ্গেল শট এবং লোকটা এক কর্নারে সরায় নেওয়া হয়েছে এবং লুকরুম যথেষ্ট জায়গা রাখা হয়েছে। এইটা কিন্তু উল্টা, পিছনে প্রচুর জায়গা রাখা হয়েছে এবং সামনের দিকে অল্প একটু জায়গা রাখা হয়েছে। আবার এখানে দেখেন যে লোকটার অর্ধেক ফেজ নাই মহিলাটার, এখানেও তাই, দেখেন অর্ধেক পেজ কাটা গেছে প্রায়। এখানে আরও এক্সট্রিম ক্লোজ আপ, শুধু চোখ এবং নাক দেখা যাচ্ছে। আরেকটু যদি যাই, sharply off center framing is possible in any aspect ratio, though the effect becomes more pronounced the wider the screen. মানে স্ক্রিন যত বড় হয়েছে ইচ্ছা করলে এই সেন্টার থেকে একেবারেই মানে বিভিন্ন দিকে ক্যারেক্টারকে সরিয়ে দেওয়া সম্ভব। দ্য টাইপ অফ কম্পোজিশন হ্যাজ বিকাম কোয়াইট কমন ইন দ্য টেলিভিশন কমার্শিয়াল রিসেন্টলি। টেলিভিশন যে বিজ্ঞাপনগুলো হয় সেগুলো ইদানিং এই ধরনের শট হয়। Influenced by print graphics in advertising that has a suitable influence on the movies which tends to absorb technique from the other art. মানে হচ্ছে যে এই যে বিভিন্ন বিজ্ঞাপনে যে গ্রাফিক্সগুলি ব্যবহার করে সেই গ্রাফিক্সগুলি থেকে এই প্রভাবটা আসছে এবং এটা টেলিভিশন হয়ে সিনেমাতে চলে। ফর এক্সাম্পল, এ শট অফ ওমেন ওয়াকিং হোম অ্যালোন অ্যাট নাইট অন এ লোনলি স্ট্রিট মাইট বি ফলোড বাই অ্যান এক্সট্রিম ক্লোজ আপ অন হার ইয়ার। মানে একটা মহিলা রাতের বেলা হাঁটছে একটা রাস্তায় এবং সেক্ষেত্রে তার কি হতে পারে, তার এক্সট্রিম ক্লোজ আপ হতে পারে কানে। অ্যাজ পেইন্ট ফুটেজ আর হেয়ার্ড, মনে হবে তাতে করে যেটা মনে হবে যদি এই শটটা না হয়, ধরেন এই যে এই শটটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে মনে হবে যে মহিলাটা মনে কিছু শুনছে, আপনার মনে হবে এটা। তার মানে একদম এক্সট্রিম ক্লোজ আপ একটা কানের শট যদি না হয়, তারপরে যদি দেখানো হয় মহিলাটা হাঁটছে আবার কানের শট, মহিলাটা হাঁটছে আবার কানের, এবং ওই কানের শটের সাথে শুধু কানের শট দিলে তো হবে না, কানে কী শুনছে ওইটার একটা সম্ভাব্য ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিতে হবে, তাহলে আর একটু জমবে খেলাটা। এ সিমিলার সেট আপ মাইট ইউটিলাইজ এ ক্লোজ আপ অফ আর আইজ ইন্ডিকেটিং হার ফিয়ার। মানে শুধু এই কানের না, তার সাথে যে চোখের এই যে ক্লোজ আপ এইটাও যদি ব্যবহার করা হয় এবং এই যে ভঙ্গিটা এখানে করছে ভয় পেয়ে, এই 3টা শট যদি ব্যবহার করা হয় তাহলে মনে হবে সে ভয় পাচ্ছে। আলাদা আলাদা শট নিয়ে আপনি একসাথে জোড়া দিয়ে একটা বানাবেন এবং ওটার সাথে মিউজিকটা দিবেন ঠিকঠাক মতো, তখন দর্শক হিসেবে মনে হবে যে হ্যাঁ মহিলাটা ভয় পাচ্ছে। 3 versions of extreme and macro close-up are shown figure 6.4 on page। এইটাই বলা হচ্ছে এই 6.4, এই যে এই 3টা দেখানো হয়েছে, এই 3টা নিয়ে আমরা কথা বললাম মাত্র। In all cases the viewpoint was from the front or side of the page favoring the feature। মানে যে কোনো ঘটনার ক্ষেত্রেই কী করা হচ্ছে, সামনে থেকে অথবা পাশ থেকে শট নেওয়া হচ্ছে পেজে।